গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের যে এসএলএসটি ক্লাসগুলো হচ্ছে, তো সেগুলো তোমরা নিশ্চয়ই উড়ান পাঠশালার যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে নিয়েছো প্রত্যেকে। যদি কেউ বাকি থাকো এখনো, তাহলে অবশ্যই ডাউনলোডটা করে নিও, কারণ এখানে তোমরা সমস্ত পুরো ফুল সব সাবজেক্টের এসএলএসটি কিন্তু কোর্সটা পেয়ে যাচ্ছ। আর মাত্র একটা মাস আছে, তো আর দেরি নয়। সবকটা ক্লাস, সবকটা কোর্স তোমরা ফলো করো, দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যদি ভালো লাগে। আর যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তো তোমরা সেটাও এখানে সলভ করতে পারবে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে জানাবে। যেমন আগের সপ্তাহেই তোমাদের কোয়ারিজ ছিল, তোমার অশুদ্ধি সংশোধনের দুজনের একটু সংশয় ছিল, তো সেই সংশয়টা ওখানে একটু ওভারলুক হয়ে গেছে, তো সেটা আমরা আজকে ঠিক করে দেবো ক্লাস। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। আজকে আমাদের সমাস হয়ে গিয়েছে, তারপরে আমাদের প্রত্যয় আসবে। আজকে থেকে আমরা প্রত্যয় ক্লাস স্টার্ট করব, এবং উড়ানের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে এসএলএসটির পরে তোমরা আপকামিং যে এক্সামগুলো হচ্ছে, মানে কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে, সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। তাই আর দেরি না করে, আর এর সাথে যেটা আরো রয়েছে বিষয়, সেটা হচ্ছে তোমাদের একাডেমিকটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত কলেজের অনার্স লেভেলে সমস্ত তোমরা ক্লাসগুলো কিন্তু এখানে তোমরা ফ্রি অফ কস্ট পাবে। তাই আর দেরি না করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও এবং দেখতে থাকো, উড়ানের সঙ্গে থাকো, এবং তোমাদের যে স্কুল সার্ভিসের ক্লাসগুলো সেগুলো কন্টিনিউ করো। চলো আজকে আমরা শুরু করব আমাদের যে ক্লাস, সেটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়। ঠিক আছে? তো সংস্কৃত প্রত্যয় আমরা আজকে শুরু করব। তো আমাদের কারক হয়ে গেছে, সমাস হয়ে গেছে। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রত্যয়, আমরা অনেকেরই ভীতি থাকে প্রত্যয় নিয়ে। ঠিক আছে? তো আমাদের যে সময়টা রয়েছে, সেই সময়ের মধ্যে যাদের একদম প্রত্যয় রেডি নেই, তারা কিভাবে রেডি হবে? তো আমরা প্রত্যয়ের মেন জিনিসগুলো কভার করব, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে? দেখো, প্রত্যয়ে আমাদের যে লেভেল, সেই লেভেলে না কিছু প্রত্যয় তোমাদেরকে মুখস্থ করে চালাতে হবে, কারণ প্রত্যয় প্রচুর আছে, প্রচুর সূত্র আছে। তো সেক্ষেত্রে যেগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সেগুলো আমরা তোমাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কৃত এবং তদ্ধিত প্রত্যয় থাকে, আর কিছু ব্যতিক্রম আছে প্রত্যয়, সেগুলো তোমাদের কিছু মুখস্থ তোমরা করে নেবে, আমরা নোটস আকারে দিয়ে দেবো। সেগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। আর বাকি যে অংশগুলো থেকে তোমাদের কি আসতে পারে প্রত্যয়, মানে প্রকৃতি প্রত্যয় আসতে পারে, তোমাদের পরিণত রূপ আসতে পারে, কারেকশনে আসতে পারে প্রত্যয়, তারপরে বাক্য গঠনে আসতে পারে, মানে ট্রান্সলেশনে আসতে পারে। বিভিন্নভাবে কিন্তু প্রত্যয় তোমাদের কাজে লাগতে পারে। এছাড়াও রয়েছে অর্থের পার্থক্য, সেখানে আসতে পারে প্রত্যয়। ঠিক আছে? তো প্রত্যয় থেকে তোমাদের এক কথার প্রকাশ আসতে পারে। তো বিভিন্নভাবে কিন্তু এই প্রত্যয়টা তোমাদেরকে কাজে লাগবে। তো চলো শুরু করি আমরা প্রত্যয়। তো দেখো, প্রত্যয় কাকে বলে। ফার্স্ট হচ্ছে প্রত্যয় আমরা কাকে বলবো। প্রত্যয় তো দেখো, প্রত্যয় আমরা কাকে বলবো? বলছে প্রত্যয়ের মাধ্যমে বাক্যকে আরো শ্রুতিমধুর ও গঠনমূলক করা হয়। প্রত্যয়ের মাধ্যমে বাক্যকে আরো শ্রুতিমধুর ও গঠনমূলক করা হয়। মানে কি? ধরো কারক, একটা শব্দ, একটা বাক্য গঠন করতে গেলে আমরা যদি প্রত্যয় না ইউজ করি, তবু কিন্তু আমরা করতে পারবো। মানে কৃত্যধিতের কথা বলছি। দেখো, প্রত্যয় কিন্তু অনেক রকম হয়। যেমন আমরা যে শব্দরূপ ধাতুরূপ পড়ি, সেটাও কিন্তু অবশ্যই প্রত্যয়, সুপ্রত্যয়, তিং প্রত্যয়, তাই না? তো ওগুলোকে তো আমাদের লাগবেই, কিন্তু আমরা যে প্রত্যয় আজকে আলোচনা করব, কৃত এবং তদ্ধিত প্রত্যয়, সেইগুলো ছাড়া কিন্তু একটা বাক্য গঠন করা যায়। কিন্তু কি হয়, আমরা একটা বাক্য গঠন করার পর আমাদের নেক্সট টার্গেট থাকে যে বাক্যটাকে আমরা আরো কিভাবে সুন্দর করে তুলবো, আরো কি করে গঠনমূলক করে তুলবো, আরো কি করে দর্শকের কাছে বা যারা পাঠকের কাছে আরো কি করে সুমধুর করা যায়। তো সেই জন্য কিন্তু আমরা প্রত্যয় ইউজ করে থাকি। ঠিক আছে? এটা ছাড়া যে একটা বাক্য গঠন হবেই না সেটা নয়। যেমন কারক ছাড়া বাক্য গঠন করা যায় না। ঠিক তেমনি তোমরা শব্দরূপ ধাতুরূপ বাক্য গঠন করা মুশকিল। কিন্তু প্রত্যয় এমন একটা জিনিস, বাক্য গঠন করার পর আমরা এই প্রত্যয়গুলোকে ইউজ করে আমরা সেই বাক্যটাকে আরো সুন্দর করে তুলতে পারি। তো সেটাই বলেছে যে প্রত্যয়ের মাধ্যমে বাক্যকে আরো শ্রুতিমধুর ও গঠনমূলক করা যায়। তো দেখো, আমরা জানি যে প্রত্যয় কয় প্রকার। প্রত্যয় হচ্ছে দু প্রকার। কি প্রত্যয়? একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এই যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, এই দুটো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে আমরা কৃত প্রত্যয়টা কি জিনিস একটু দেখে নিই। কৃত প্রত্যয়, কৃত কয়রি খণ্ডিত বা তয় হসন্ত, এই কৃত প্রত্যয়টা কি জিনিস? কৃত প্রত্যয় হলো যে প্রত্যয়টা ধাতুর সাথে ইউজ হয়। তার মানে এটাকে বাংলায় বলা হয় ধাতু প্রত্যয়। ঠিক আছে? ধাতু প্রত্যয় বা ধাতুর সাথে বসে, ধাতুর সাথে বসে। তো যে প্রত্যয় ধাতুর সাথে বসে তাকে বলা হয় ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব,
তাহলে তদ্ধিত প্রত্যয়, আচ্ছা যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি যে কৃৎ প্রত্যয় ধাতুর সাথে বসে, সেটা কি রকম? যেমন ধরো আমি বললাম যে গম প্লাস ত প্রত্যয়, তাহলে এটা হয়ে যাবে গত। ঠিক আছে, এইরকম কিন্তু তোমার কৃৎ প্রত্যয়। তাহলে গম একটা ধাতু, তাই না, ধাতুর সাথে বসবে, এরকম প্রচুর 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 আছে। ধাতুর সাথে বসলেই সেটা হচ্ছে কি প্রত্যয়? না, আমাদের কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়কে বলা হয় শব্দ প্রত্যয়। শব্দ প্রত্যয় বা শব্দের সাথে বসে, শব্দের সাথে বসে। তো শব্দের সাথে বসে, তাই এটা কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। এটা যদি আমরা একটা করতে চাই তাহলে কি হবে? ধরো গুরু যুক্ত ইষ্ঠন, ইষ্ঠন একটা প্রত্যয় আছে, এটাকে বলা হবে গরিষ্ঠ। ঠিক আছে, তো এইরকম কিন্তু আমাদের শব্দ প্রত্যয় বা ধাতু প্রত্যয় দুটো ভাগ আছে। কৃৎ প্রত্যয় হচ্ছে ধাতু প্রত্যয় বা ধাতুর সাথে বসে, যেমন গত। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সাথে বসে, যেমন গুরুযুক্ত ইষ্ঠন, গুরুষ্ঠন, লঘিয়স, হ্যাঁ প্রচুর কিছু আছে, সেগুলো আমরা ধীরে 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 আমরা যাব। ঠিক আছে, তাহলে এই প্রত্যয় কয় প্রকার? ধাতু প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা কৃৎ প্রত্যয় চলে আসবো, যেটা আজকে আমাদের মেন বিষয়। এই ক্লাসে আমরা কৃৎ প্রত্যয়টাকে নিয়ে আলোচনা করব। দেখো, কৃৎ প্রত্যয়ের প্রচুর প্রত্যয় আছে, তো আমরা যেটা পরীক্ষাতে সাধারণত এসে থাকে সেটা হচ্ছে সত্রী সানচ। ঠিক আছে, আচ্ছা সত্রী সানচ, এটা ত্বাচ, এটা এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কয় তয় বয় হবে, এটা একসাথে। হ্যাঁ, ত্বাচ কয় তয় বয় আকার, ত্বাচ লব তুমুন ত তবতু কৃত্য প্রভৃতি, কৃত্য প্রত্যয় প্রভৃতি, এগুলো আমরা আলোচনা করব আজকে। তো এগুলোই মেনলি, এগুলো থেকেই মেনলি কভারটা হয়। তো সত্রী সানচ ত্বাচ লব তুমুন ত তবতু কৃত্য প্রভৃতি প্রত্যয় আমরা ইউজ করব। ওকে, তো আমরা যেটা বলছিলাম এই প্রত্যয়গুলো আমরা এখন করব। তো ফার্স্টেই আমরা চলে আসবো সত্রী ও সানচ প্রত্যয়। দেখো, সত্রী এবং সানচ প্রত্যয় একসাথে লেখা আছে, সত্রী এবং সানচ। কেন? তার একটা কারণ আছে ছোট্ট, যে এই দুটোর ক্রাইটেরিয়া একই, মানে কি অর্থে প্রযুক্ত হয় সেটা একই রয়েছে। হ্যাঁ, সত্রী এবং সানচ কি অর্থে প্রযুক্ত হয়। আচ্ছা, এই সত্রী এবং সানচ এটা কি অর্থে প্রযুক্ত হয় একটু সংজ্ঞাটা বলে দিই। যে যদি করিতে করিতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, দেখতে দেখতে এইরকম যদি হয়, এইরকম যদি কোনো কাজ চলতে থাকে, মানে আমরা বলতে পারি করিতে করিতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, এইরকম যদি কোনো কাজ কন্টিনিউ চলে, তাহলে কোনো কাজ চলতে থাকলে, কোনো কাজ চলতে থাকলে সেই ধাতুর সাথে কি প্রত্যয় হবে? না, সত্রী এবং সানচ প্রত্যয় হবে, সানচ প্রত্যয় হয়। তাহলে কি বললাম? যে কোনো কাজ যদি কন্টিনিউ বোঝায়, বর্তমান কাল বোঝায়, মানে করিতে করিতে, বললাম যে বালকটি নাচিতে নাচিতে চলিছে, তার মানে একটা কাজ করতে করতে আর একটা কাজ করছে, তাহলে এই যে কাজটা কন্টিনিউ চলছে সেই কাজটাতে সত্রী প্রত্যয় হবে। কোনো কাজ যদি কন্টিনিউ চলে তাহলে সেই কাজটাতে বা সেই ধাতুটাতে সত্রী প্রত্যয় এবং সানচ প্রত্যয় হবে। তাহলে সেটাই বলা হয়েছে যে করিতে করিতে, খাইতে খাইতে, যাইতে যাইতে কোনো কাজ যদি চলমান থাকে বা চলতে থাকে, তাহলে সেই ধাতুর সাথে সত্রী এবং সানচ প্রত্যয় হবে। তাহলে দুটো কেন লেখা হয়েছে, সত্রী এবং সানচ? এখানে যদি পরস্মৈপদী ধাতু থাকে, তাহলে পরস্মৈপদী ধাতু, পরস্মৈপদ ধাতু থাকলে সেটা হবে সত্রী প্রত্যয়, আর যদি আত্মনেপদে থাকে, আত্মনেপদে থাকে, তাহলে সেটা সানচ প্রত্যয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার তাই পরস্মৈপদী ধাতুর উত্তর সত্রী হয়, আর আত্মনেপদে ধাতু থাকলে সানচ প্রত্যয় হয়। এবার আমরা জানি যে প্রত্যয়, যে কোনো প্রত্যয় থেকে কিছু না কিছু লোপ পেয়ে কিছু না কিছু পড়ে থাকে। ঠিক আছে, তাহলে সত্রী প্রত্যয় থেকে আমরা সাধারণত পুংলিঙ্গে অত পেয়ে থাকি। হ্যাঁ, অত পেয়ে থাকি, এটা আমি পরে আলোচনা করছি। আর সানচে আনো বা মানো পড়ে থাকে। ঠিক আছে, আনো মানো পড়ে থাকে। ঠিক আছে, তাহলে সত্রী প্রত্যয় অত অন্তি এগুলো পড়ে থাকে, আর সানচ প্রত্যয় আনো বা মানো পড়ে থাকে।
তো বোঝা গেল সত্যি সানাস প্রত্যয়ের যে ক্রাইটেরিয়াটা কোথায় কোথায় ইউজ হবে, যে দুটোই ইউজ হবে একই জায়গায়। যদি করিতে করিতে খাইতে খাইতে বা কোনো কাজ কন্টিনিউ চলে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সত্যি বা সানাস প্রত্যয় ব্যবহার করতে পারি। আর সত্যি প্রত্যয়টা হচ্ছে পরস্পরবিপদী ধাতুর সাথে বসবে, আর আত্মনেপদে হলে সেটা সানাস প্রত্যয় হয়ে যাবে। তো বোঝা গেছে। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। দেখো এবারে আমরা সত্রীকে একটু ভেঙে ডিসকাস করব। সত্রী প্রত্যয়কে আমরা কি বলেছিলাম, সত্রী প্রত্যয়ে কি থাকে, অত পরে থাকে। এই অতটা কোথা থেকে আসছে? আমরা যদি সত্রীকে স্ক্যান করি তাহলে কি পাবো? তাহলে স, অ, ত, আর কি থাকবে, রি। ঠিক আছে, সত্রী। তাহলে এই সত্রীর মধ্যে তালব্য স আর রি লোপ পেয়ে যাবে, লোপ পেলে পড়ে থাকবে কি, অত। তো এই অতটা হচ্ছে সত্রী প্রত্যয়। এবং সত্রী প্রত্যয় কোন ধাতুর মতো হয়? পুংলিঙ্গে ধাবত শব্দ, পুংলিঙ্গে ধাবত শব্দ, আর স্ত্রীলিঙ্গে কোন শব্দ? স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে সাধারণত। ঠিক আছে, আমরা এবার এখান থেকে আসবো কি করে আমরা এই সত্রী প্রত্যয়টাকে ইউজ করব। তাহলে দেখো সত্রী প্রত্যয় অত থাকে, আর কি করে আসলো, স, অ, ত, রি, তার মধ্যে রি এবং তালব্য স লোপ পেয়ে গিয়ে অত পড়ে থাকলো। ধাবত শব্দের মতো হবে পুংলিঙ্গের রূপটা, এবং স্ত্রীলিঙ্গে হবে নদী শব্দের মতো। ঠিক আছে, কোথাও কোথাও ভূবৃৎ শব্দের মতো কিন্তু হয়। আচ্ছা দেখো, এবার আমরা সত্রী প্রত্যয়টা কিভাবে আমরা প্রয়োগ করব বা কিভাবে আমরা অত আসছে বা ধাবত আসছে সেটা আমরা একটু দেখব। ধরো গম প্লাস সত্রী, আমরা জানি ধাবতের মতো করে গচ্ছত, ধাবত সেরকম গচ্ছত হলো। আমরা যদি ধাব ধাতু সত্রী করি তাহলে ধাবত। আমরা যদি দৃশ ধাতু সত্রী করি তাহলে হবে পশ্চাৎ। তাহলে এইরকম প্রত্যেকটা ধাতু রূপের সাথে কিন্তু আমরা যদি সত্রী করি তাহলে লাস্টে অত আসবে। এবার এই গচ্ছতটা কোথা থেকে আসলো পুংলিঙ্গের ক্ষেত্রে দেখিনি। দেখো লট অন্তি বলছে যে সত্রী প্রত্যয়টা লট অন্তি স্থানে কাজ করে। যেমন ধরো গম, লট অন্তি, লট অন্তি করলে আমরা পাই গচ্ছন্তি, রাইট? লট অন্তি করলে আমরা পাবো গচ্ছন্তি। এবার এই গচ্ছন্তি থেকে যদি আমরা অন্তিটাকে বাদ দিই, মানে আলাদা করি, তাহলে আমরা কি পাবো, গ ছয় ছয় হসন্ত গচ্ছ প্লাস অন্তি, এটা পাবো আমরা। গেল। এবার সত্রী প্রত্যয় পুংলিঙ্গ যদি রূপ আমরা করতে চাই তাহলে অন্তিটার বদলে আসবে অত, যেহেতু আমরা প্রথমে বলে দিয়েছিলাম সত্রী থেকে অত আসে, তাহলে অন্তির পরিবর্তে অত আসবে। তাহলে এটা যুক্ত হলে কি হবে, গ ছয় ছয় খণ্ডিত গচ্ছত, কোন শব্দের মতো, ধাবত। এটা কিন্তু প্রাতিপদিক। হ্যাঁ, তো দেখো পুংলিঙ্গে ধাবত শব্দের মতো হবে, এটা হচ্ছে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো। এবার যদি বলা হয় যে তোমাকে রূপ করতে দিল যে গম প্লাস সত্রী, তুমি লিখবে গচ্ছত। এবার যদি দেয় যে গম প্লাস সত্রী পুংলিঙ্গ প্রথমের এক বচন বা লটটি সরি পুংলিঙ্গ প্রথমের এক বচন, তখন এটা কি হবে, যেহেতু ধাবত শব্দের মতো হবে, ধাবত শব্দের প্রথমের এক বচনে আছে ধাবন, তাহলে ধাবন ধাবন্ত ধাবন্ত এইরকম ভাবে যাবে, তাহলে তখন হবে ধাবন। অথবা যদি বাক্যে প্রয়োগ করার মতো হয় বা ট্রান্সলেশনের ক্ষেত্রে আসে, তখন কিন্তু আমরা প্রাতিপদিকটাকে ইউজ করতে পারি না, তোমরা সবাই জানো। তখনও কিন্তু আমাদের কি করতে হবে, এটা বাক্যে প্রয়োগ করার মতো করে করতে হবে, উপযুক্ত করে, মানে বিভক্তি সহ। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে কি হলো, গচ্ছত হলো কি করে, গম প্লাস অন্তি, অন্তি স্থলে পুংলিঙ্গের ক্ষেত্রে অত আসবে, তাহলে অত যখন গচ্ছর সাথে যুক্ত হয়ে গেল গচ্ছত ধাবত শব্দের মতো পুংলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গে কি হবে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলছে যে একই রকম ভাবে গ ছয় ছয় হসন্ত লট অন্তি, এই যে অন্তি দন্তে নয়টা হস্যি, এই অন্তিতে কি হবে, অন্তির হস্যিটা কেটে গিয়ে দীর্ঘিকার হবে। তাহলে অন্তির হস্যিটা কেটে গিয়ে দীর্ঘিকার হলে আমরা রূপটা পেলাম কি, গ ছয় ছয় দন্তের নয় তয় দীর্ঘি গচ্ছন্তি, কোন শব্দের মতো হলো, স্ত্রীলিঙ্গে হলো এটা, এবং শব্দরূপটা হচ্ছে নদী শব্দের মতো হলো। দেখো তাহলে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো কিন্তু হয়ে যাবে। তাহলে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো। মাথায় রাখতে হবে গচ্ছন্তি বানানটা
দেখো দীর্ঘী হয়েছে, নর্মালি কিন্তু গচ্ছন্তি হস্যি হয়, কিন্তু এখানে গচ্ছন্তিতে দীর্ঘী হয়েছে। আর এখানে তো ধাবত শব্দের মতো বলেই দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে আসে, কেন আমরা এই ষষ্ঠী প্রত্যয় পুংলিঙ্গটা অত আসবে আর অন্তি আসবে, মানে দীর্ঘি দিয়ে আসবে স্ত্রীলিঙ্গটা, সেটা আমি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে গম প্লাস সত্রী পুংলিঙ্গ প্রথমার একবচন হলে গচ্ছত হবে। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিই। ধরো গম প্লাস সত্রী পুংলিঙ্গে কি হলো, তাহলে গচ্ছত। আর যদি স্ত্রীলিঙ্গে আসে তাহলে লট অন্তি স্থানে হস্যিটা দীর্ঘি হয়ে যাবে, তখন হয়ে যাবে গচ্ছন্তি, গচ্ছন্তি। এইরকম ভাবে কিন্তু রূপগুলো চেঞ্জেস হবে। ঠিক আছে, এইরকম ভাবে এই রূপগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে বোঝা গেল যে আমাদের সত্রী এবং সানস প্রত্যয়টা কিভাবে কাজ করে। তো এই গেল হচ্ছে সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে। এবার আমরা দেখবো সানস প্রত্যয়ের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। দেখো সানস প্রত্যয়ের ক্ষেত্রে হবে আত্মনেপথ্য ধাতু। তো দেখো সানাচ, আচ্ছা আমি বলেছি আনো থাকে বা মানো থাকে। আচ্ছা দেখো এখানে কি হবে, যেমন ধরো সি ধাতু, সি ধাতু হচ্ছে শয়ন করা। তো সি মানে হচ্ছে শয়ন করা, ঘুমোনো। তো এখানে সি ধাতু মানে শয়ন করা, এর সাথে কি হবে সি যুক্ত আনো, সানচ, সি যুক্ত সানচ। ঠিক আছে, সানচে কি থাকে দেখবে, তালব্য হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত অ যুক্ত চয় হসন্ত। তাহলে আমরা বলেছি এখানে আনো থাকবে, তাহলে এখানে স আর চ লোপ পাবে, হয়ে যাবে আনো। ঠিক আছে, আচ্ছা তাহলে সি যুক্ত সানচ হলো, তাহলে এটা হবে কি আনো। দেখো আমরা জানি এটা শয়ানো হবে। আচ্ছা শয়ানো হলো, ঠিক আছে, পুংলিঙ্গের ক্ষেত্রে শয়ানো হলো পুংলিঙ্গ নর শব্দ, পুংলিঙ্গ নর শব্দ। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে শয়ানা, স্ত্রীলিঙ্গ লতা শব্দ, স্ত্রীলিঙ্গ লতা শব্দ। এবার এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, যেমন আগেরটা আমরা দেখালাম ঠিক তেমনি শয়ানো সিযুক্ত সানচ, সানচ থেকে আনো আসে, সেখান থেকে আমরা শয়ানো কি করে রূপটা তৈরি করলাম একটু দেখে নাও। এটা হয়তো আমাদের স্কুল সার্ভিসে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আমাদের এই প্রত্যয় শিখতে গেলে কিন্তু এটা একটু জেনে নেওয়া দরকার। ঠিক আছে, প্রত্যয় শিখতে গেলে এটা আমাদের জেনে নেওয়া দরকার যে কিভাবে এটাকে আমরা রূপটা ফরমেশন হচ্ছে। দেখো আমরা এখানে দেখেছি সি যুক্ত সানচ, আমরা একবার টুকে নিই সি যুক্ত সানচ। তো সানচ থেকে আমরা জানি আনো আসে, আমরা আগেই দেখেছি কি করে আনো আসলো, তাহলে আমরা এখানে লিখতে পারি সি যুক্ত আনো। আচ্ছা এটা হচ্ছে সি, ইকার রয়েছে, ইকারটা গুণ হলে কি হয়ে যায়, একার হয়ে যায়। দেখো সন্ধি কিন্তু প্রত্যয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, সন্ধি সমাসের সাথে জড়িত, সন্ধি প্রত্যয়ের সাথে জড়িত, সেই জন্য আমরা বলি সন্ধিটাকে আগে শেষ করতে হবে, তারপরে অন্য কিছু। তাহলে দেখো সিটা যদি গুণ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে সে যুক্ত আনো হলো। এবার এবার নেক্সট সূত্র হচ্ছে এচ অয়বায়ব। আমরা জানি এচ অয়বায়বতে এ স্থানে কি আসে, অয় আসে। তাহলে এ স্থানে যদি অয় আসে তাহলে তালব্য যুক্ত অয়, ঠিক আছে, যুক্ত আন। আচ্ছা অয় এর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে শয় যুক্ত আন। এবার যদি এটার সাথে যুক্ত হয়ে যায় তাহলে হয়ে গেল শয়ান, যেটা আমরা সি প্লাস সত্রী করেছিলাম পুংলিঙ্গ প্রথমার এক বচনে শয়ানো করলে বিসর্গ চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শয়ানো। আর যদি স্ত্রীলিঙ্গ করতে চাই তাহলে শয়ানো যুক্ত টাপ করলে হবে শয়ানা। ঠিক আছে, তখন হয়ে যাবে শয়ানা। আচ্ছা বোঝাতে পেরেছি যে কি করে আনো হলো। তাহলে আমরা সত্রী এবং সানস প্রত্যয়ের রূপ ফরমেশনটা, মানে ওয়ার্ড ফরমেশনটা আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে একটু যোগাযোগ করো, ঠিক আছে, কমেন্টে লিখো। তো দেখো এই হচ্ছে আমাদের সত্রী এবং সানচ কি করে তৈরি হয় বা কি করে হচ্ছে। এবার তোমাদের কাছে অনেক বই আছে, প্রচুর ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণের মধ্যে যতগুলো তোমাদের উদাহরণ তোমার মনে হবে যে তুমি মুখস্থ করতে পারবে, সেই উদাহরণগুলো তোমরা আরামসে মুখস্থ করে নিও। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো। এবার আমি একটা দুটো দেখিয়ে দিলাম, এবার এইরকম করে তোমরা অজস্র যেগুলো রয়েছে মুখস্থ করে নিও। ইনফ্যাক্ট মুখস্থ করার দরকারও হয়তো সবগুলো পড়বে না, বা মুখস্থ করতে গেলে অনেক সুবিধা হবে। কিরকম, যেহেতু আমরা কিভাবে তৈরি করতে হয় বুঝে নিলাম, তাহলে যে কোনো ধাতুর সাথে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, জাস্ট একটু ভাববে, একটু ক্যালকুলেশন করবে, তাহলেই কিন্তু রূপটা ফর্ম করতে পারবে। নেক্সট আসছি আমরা এবার কি, যে এই যে রূপগুলো সত্রী বা সানচ প্রত্যয়টা, সেটা আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, বাক্যে কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু শিখে নেব। দেখো আমরা এখানে করি, বাক্যে আমরা কিভাবে
এটাকে ব্যবহার করব। দেখে নাও, এটা তো আমরা প্রত্যয়ের ক্ষেত্রে গেল, কিন্তু আসল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বাক্যে। আমরা যখন ট্রান্সলেশন করব, আমরা যখন রূপ দান করব, তখন আমরা এটাকে কিভাবে করব। দেখে নাও, আমরা একটা বাক্য লিখছি, সেটা হলো গিয়ে বালকটি যেতে যেতে দেখছে, বা দেখতে দেখতে যাচ্ছে হতে পারে, আমরা দেখতে বালকটি যেতে যেতে দেখছে করি, ঠিক আছে? বালকটি যেতে যেতে দেখছে, যে যেতে যেতে কিছু একটা দেখছে। তার মানে এখানে আমরা রূপটা কি করে তৈরি করব, দেখো, বালকটি যেতে যেতে দেখছে। খুব সুন্দর, এগুলো ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা সবসময় মাথায় রাখতে হবে যে এই সত্যি বা সানস প্রত্যয়টা কিন্তু বিশেষণ হিসেবে কাজ করে, বিশেষ্যের বিশেষণ হিসেবে কাজ করে, এবং আমরা জানি বিশেষণটা আগে আসে, সেটা আমরা পরে দেখছি কিভাবে রূপ গঠন করব। তাহলে বালকটি যেতে যেতে দেখছে, তো ফার্স্ট হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে দেখছে, ঠিক আছে? প্রশ্ন করব, কে দেখছে? কে দেখছে? বালকটি দেখছে। তাহলে আমরা আগে শিখেছিলাম যে একের এক মানে প্রথমের এক বচন বালকটি। এবার বালকটি যেতে যেতে দেখছে, এইবার হচ্ছে যে কোনো কাজ করতে করতে, করিতে করিতে, খাইতে খাইতে বা চলমান থাকলে সেটা সত্যি সানস প্রত্যয় হয়। তাহলে দেখো, যেতে যেতে এইটা কিন্তু অলরেডি চলছে, তার মানে কি ধাতু? গম ধাতু প্লাস সত্যি যেহেতু পরস্পরী প্রতীক, তাহলে সত্যি প্রথমের এক বচন। কেন প্রথমের এক বচন হলো? বালকটি যেহেতু প্রথমের এক বচন। তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম গম প্লাস সত্যি একের এক। তাহলে আমরা জানি গম প্লাস সত্যি হচ্ছে গচ্ছত হয়। তাহলে দেখি, তাহলে গচ্ছত প্লাস একের এক মানে প্রথমের এক বচন। এবার যে রূপটা হবে ধাবত শব্দের প্রথমের এক বচন ধাবন, তাহলে এখানেও হবে গচ্ছন। তাহলে আমরা কি করতে পারি? বালক গচ্ছন। এবার দেখছে পশ্যতি, আমরা এটা তো আগেই জানি পশ্যতি হবে। এবার যেহেতু আমি বলেছিলাম যে এটা কি না বিশেষণ হিসেবে কাজ হয়, বিশেষের বিশেষণ হিসেবে কাজ হয় এবং বিশেষণ আগে দিলে শুনতে ভালো লাগে, তাহলে আমরা এটা কি করব, যে গচ্ছন বালক, গচ্ছন বালক পশ্যতি, মানে বালকটি যেতে যেতে দেখছে। এখন যদি নেক্সট আমরা একটা উদাহরণে আমরা বলতে পারি যে গমনরত বালকটিকে দেখলাম, কি বলবো? গমনরত বালকটিকে দেখলাম, এইটা আমাকে করতে হবে। তাহলে দেখো, একই রকম ভাবে আমরা কি করব, আমরা একই রকম ভাবে আগে ক্রিয়াপদে হিট করব। ক্রিয়াপদ কোনটা? দেখলাম। কে দেখলাম? আমি দেখলাম। কাকে দেখলাম? কাকে দেখলাম? গমনরত বালকটিকে দেখলাম। তাহলে বালকটি দুইয়ের এক, ঠিক আছে? এবার বালকটি কি করছিল? যাচ্ছিল, কন্টিনিউ চলছে। তাহলে কন্টিনিউ চললে সত্যি প্রত্যয় হবে বা সানস প্রত্যয় হবে। তাহলে গমন, গম প্লাস সত্যি আর বিভক্তি দুইয়ের এক, তাহলে হয়ে গেল। তাহলে গমনরত বালকটিকে দেখলাম, তাহলে কি হবে? ধাবত শব্দের দুইয়ের এক, ধাবন, ধাবন্ত, ধাবন্ত, ধাবন্তম। তাহলে এখানে কি হবে? গচ্ছন্তম, গচ্ছন্তম। কাকে? বালকম, বালকম দেখলাম, পশ্যামি, ঠিক আছে? তাহলে গচ্ছন্তম বালকম পশ্যামি হয়ে গেল, গমনরত বালকটিকে দেখলাম। এটা আরো অনেক রকম উদাহরণ হয়, তৃতীয়া দিয়ে হয়, চতুর্থী দিয়ে হয়, সেগুলো আমরা অন্য সময়, এটা করানোর পর আমরা প্র্যাকটিসের সময় আবার বিভিন্ন রকম ভাবে ট্রান্সলেশন দিয়ে তোমাদের সাথে এটা আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে বোঝা গেছে কি বললাম, যে সত্যি এবং সানচ প্রত্যয়, সত্যিতে অর্থ থাকে এবং সানচে আনো থাকে, এবং কোন অর্থে প্রযুক্ত হয়? কোনো কাজ কন্টিনিউ চলছে যদি বোঝাই আমরা, কোনো কাজ কন্টিনিউ চলছে, করিতে করিতে, খাইতে খাইতে, যাইতে যেতে, দেখিতে দেখিতে, নাচতে নাচতে, এরকম যদি বোঝায়, তাহলে সেই ধাতুর উত্তর সত্যি এবং সানস প্রত্যয় হবে। যদি পরস্পরী প্রতি ধাতু থাকে তাহলে সেটা সত্যি প্রত্যয় হবে, আর যদি আত্মনেপদী ধাতু থাকে তাহলে তার সাথে সানস প্রত্যয় হবে। আর অদ্ভাগান্ত মানে সত্যি প্রত্যয় পুংলিঙ্গে হচ্ছে ধাবত শব্দের মতো হয়, আর স্ত্রীলিঙ্গে অন্তি করে, আমরা স্ত্রীলিঙ্গটা আমরা দেখাতে পারলাম না, আমরা চেষ্টা করবো আবার পরে দেখাতে স্লাইডে। আচ্ছা, তাহলে ওটা কি হচ্ছে? অন্তিটা হস্যিটা দীর্ঘিকার হয়ে যায়, ঠিক আছে? আর সানস প্রত্যয়ের ক্ষেত্রে নর শব্দ এবং লতা শব্দের মতো হয়, মানে শয়ানো নর আর শয়ানা লতা। বোঝা গেছে? আচ্ছা, আমরা এই পরের স্লাইডে আমরা তাসলবটা এখানে থাক লেখা, আমরা একটু এইখানে দেখে নিই। হ্যাঁ,
এখানে একটু আমরা ওই সত্যি সানসটারই একটু কিছু দেখে নিই আরেকটু। দেখো আমরা যেটা বলছিলাম যে স্ত্রীলিঙ্গে আমরা কি করে ইউজ করব, দেখা গেল বললাম যে বালিকাটি বা বালিকা গুলি নাচতে নাচতে চলেছে, আনন্দে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করব? তাহলে দেখো বালকটি নাচতে নাচতে চলেছে, বালিকাটি, বালিকা গুলি বহু বচনে আছে। তাহলে চলেছে, কে চলেছে? বালিকা গুলি। তাহলে বালিকা গুলি হচ্ছে 1 এর 3 মানে বহু বচন। কিভাবে? নাচতে নাচতে, কন্টিনিউ চলছে। তাহলে এটা হচ্ছে নৃত প্লাস সত্রী 1 এর 3। চলো আমরা রূপ দিয়ে দেব, দেখি কি হয়। তাহলে বালিকাগুলি লতা লতে লতা, তাহলে বালিকা। আমরা কিন্তু একবারও করতে পারি, আমি তোমাদের বোঝানোর জন্য আবার চেঞ্জ করব, আমি বিশেষণটাকে আগে দেব, বালিকা লতা। নৃত সত্রী নৃত্যত, অন্তি নৃত্যন্তি হস্যি হয়ে যাবে দীর্ঘি, নদী, যেহেতু স্ত্রীলিঙ্গে অন্তি হস্যিটা দীর্ঘি হয়ে যায়। এবার নদী নদ্য নদ্য, তার মানে নৃত্যত, এটা কি হবে? নৃত্যন্তিটা নৃত্যন্ত, ঠিক আছে? তাহলে নৃত্যন্ত বহু বচনে, নৃত্যন্তন্তে নয় তয় জফলা বিসর্গ, নৃত্যন্ত চলতি গচ্ছন্তি হয়ে যাবে, লট অন্তি গচ্ছন্তি। তাহলে কি হলো? এবার যদি আমি এটাকে ঘুরিয়ে লিখি, বিশেষণটাকে আগে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে নৃত্যন্ত্যঃ বালিকা গচ্ছন্তি। দেখো এখানে কিন্তু হস্যি, কারণ এটা হচ্ছে ক্রিয়াপদের জন্য, আর দীর্ঘি হলে সেটা হচ্ছে নদী শব্দের মতো সত্রী প্রত্যয়ান্ত, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ দিয়ে। এবার যদি আমরা সান্নযোগে দেখি, ধরো মাকে সেবারত বালিকাকে দেখলাম। দেখো এখানে কিন্তু চলিতে চলিতে খাইতে খাইতে এরকম নেই অ্যাকচুয়ালি, কিন্তু বাক্যটাকে ভালো করে পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে মাকে সেবারত, এই জায়গাটা দেখো, সেবারত, সেবারত মানে হচ্ছে সেবা করছে এমন। তাহলে সেবা কন্টিনিউ চলছে, তার মানে সেবাটাও কিন্তু এখানে কোন প্রত্যয় হবে? সানস প্রত্যয় হবে, যেহেতু সেব ধাতুটা হচ্ছে আত্মনেপদে। তাহলে কি হলো? আচ্ছা দেখলাম, কাকে দেখলাম? বালিকাটিকে দেখলাম, ঠিক আছে? বালিকাটিকে দেখলাম, তাহলে 2 এর 1। বালিকাটি কি করছিল? সেবা করছিল। তাহলে বালিকাটি সেবা করছিল, তাহলে এটাও 2 এর 1, এবং সেব ধাতুর সেব সানচ করে 2 এর 1 হলো। সেবা কাকে করছিল? মাকে। তাহলে এবার আমরা করতে পারি মাকে 2 এর 1, তাহলে মাতরং, মাতরম। এবার 2 এর 1 আছে, তার মানে কি? নর শব্দ আর হচ্ছে স্ত্রীলিঙ্গ, বালিকাটি, মাকে সেবা করতে সেবার তো বালিকাটিকে দেখলাম। তাহলে সেব ধাতু সেব মানো সেব মানা, তাই তো? তাহলে মূল রূপটা হচ্ছে লতা। এবার লতা লতে লতা, লতাম 2 এর 1 মানে লতাম। তাহলে কি হবে? মাতরম সেব মানাম, সেব মান, এটা দন্তের না, হ্যাঁ, সেব মানাম বালিকাম, বালিকাম দেখলাম, পশ্যামি আমি দেখলাম, তাহলে এটা হচ্ছে পশ্যামি। তাহলে মাকে সেবারত বালিকাটিকে দেখলাম, মাতরং সেব মানাম বালিকাম পশ্যামি, ঠিক আছে? তাহলে এবার এখানে আর কি করা যেতে পারে? এখানে শেষ বিবক্ষার ষষ্ঠী আমরা করতে পারি, সেটা মাতরম না করে আমরা সবগুলো যখন কর্ম হয়ে যাচ্ছে আমরা এটা মাতু করতে পারি, ঠিক আছে? এটা আবার কারক চলে আসলো, মাতু সেব মানাম বালিকাম পশ্যামি, যেটা ইচ্ছে তোমরা এটা করতে পারো। তাহলে বোঝা গেল এই হচ্ছে সত্যি সানচের ব্যাপার। সত্যি সানচ কিভাবে আমরা বাক্যে ইউজ করব, কি করে আমরা রূপ ফরমেশন করব সেটা দেখালাম। এবার প্রকৃতি প্রত্যয় এগুলো তোমাদের বললাম যে বই থেকে একটু দেখে নিতে, ঠিক আছে? এই গেল হচ্ছে সত্যি সানচ। এবার আমরা চলে আসবো তাচ এবং লব প্রত্যয়। নেক্সট হচ্ছে আমাদের তাচ ও লব প্রত্যয়। দেখে নাও,
তাচ ও লব, দেখো তাচ আর লব, তাচ প্রত্যয়ে তয় বয় আকার থাকে আর লব প্রত্যয়ে জফলা থাকে। যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটা প্রত্যয় থেকে কিছু না কিছু কিন্তু পড়ে থাকে, তাহলে এখান থেকে কি রয়েছে, তাচের থেকে তোয়া থাকে আর লব প্রত্যয়ে জফলা থাকে। ঠিক আছে, এবার কখন হয় দেখো, আবার আমরা কি করেছি, তাচ ও লবকে একসাথে লিখেছি। তার মানে কি হচ্ছে, তাচ এবং লবকে একসাথে লেখার কারণ হচ্ছে আমরা দুটোর ক্রাইটেরিয়া কিন্তু একই। ঠিক আছে, দেখে নেবো কি ক্রাইটেরিয়া। তাচের ক্রাইটেরিয়া বা তাচ এবং লবের ক্রাইটেরিয়া হচ্ছে যখন একটা কাজ করে অন্য কাজ করা বোঝাবে, যখন একটি কাজ করে অন্য আরেকটি কাজ করা বোঝাবে, এটা একদম নিজের ভাষায় বলতে পারো যে একটা কাজ করে যখন আরেকটি কাজ করা বোঝাবে তখন পূর্বের কাজটি তাচ অথবা লব প্রত্যয় হবে। তাহলে একটি কাজ করে অন্য একটি কাজ করা বোঝালে পূর্বের কাজটিকে তাচ এবং লব প্রত্যয় করা যেতে পারে। তাহলে একটি কাজ করে অন্য কাজ করা হলে পূর্বের ধাতু বা ক্রিয়া, ধাতু বা ক্রিয়াটি তাচ অথবা লব হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করে আর একটা কাজ করা বোঝালে পূর্বের ক্রিয়াটি তাচ প্রত্যয় অথবা লব প্রত্যয় হবে। এবার তাচ কোথায় হবে, যদি শুধুমাত্র ধাতুরূপ থাকে তাহলে সেটা তাচ প্রত্যয় হবে, আর যদি ধাতুর সাথে উপসর্গ থাকে তাহলে সেটা লব প্রত্যয় হবে। তাহলে ধাতুর সাথে কি হবে, তাচ হবে, আর তাচ হবে, আর লব কোথায় হবে, ধাতুর আগে উপসর্গ থাকলে লব হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে তাচ এবং লব প্রত্যয়টা কখন হয়, যেহেতু একই ক্যাটাগরিতে হচ্ছে, একটা কাজ করে একটা কাজ করা বোঝাচ্ছে। এবার তাচ আর লব কখন হবে, শুধুমাত্র ধাতু থাকলে, তাহলে শুধু ধাতু, ধাতুর সাথে তাচ হবে, আর ধাতুর আগে উপসর্গ থাকলে লব প্রত্যয় হবে, লব প্রত্যয় হবে। এই হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখবো যে তাচ এবং লবকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং কিভাবে বাক্যে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা দুটো উদাহরণ দিয়ে দিই। ধরো গম মানে যাওয়া প্লাস তোয়াচ, গম প্লাস তোয়াচ করলে হবে গ তয় বয় আকার গত্বা। কিন্তু এই গমের সাথে যদি আপূর্বক গম থাকে, আপূর্বক গম থাকে, তখন এটা হয়ে যাবে লব প্রত্যয়। যেহেতু একটা উপসর্গ চলে এসছে তখন লপের জফলা থাকবে, হয়ে যাবে আ গম্য বা আ গত্য। ঠিক আছে, তো এই গম ধাতুর সাথে লব প্রত্যয় তয় জফলাও আসতে পারে বা ময় জফলাও আসতে পারে। একই রকম ভাবে কিন্তু নম ধাতুর সাথে হচ্ছে নত্ব, কিন্তু যখনই প্রপূর্বক নম আসবে তখন প্রণম্য। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের তাচ আর লবের ডেফিনেশন। এবার আমরা দেখবো তাচ আর লবকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি। দেখে নাও, আমি বললাম যে বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে। বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে, আগে বাড়ি যাবে তারপর ভাত খাবে। তার মানে একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা কাজ করে যখন একটা কাজ করা বোঝাবে তখন পূর্বের যে ক্রিয়াটি সেটি বলেছিলাম যে তাচ প্রত্যয় হবে বা লব প্রত্যয় হবে। তাহলে পূর্বের ক্রিয়াটি দেখে নি, বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে। দেখো এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাও কিন্তু একটা তোমাদের প্রশ্নে আসতে পারে, যে এখানে কর্তা তাচ লব তুমুন এই তিনটের ক্ষেত্রেই কর্তা কিন্তু একজন থাকবে, তার দুটো ক্রিয়া থাকবে। দেখো বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে, এই যে খাবে যে ক্রিয়াপদটা রয়েছে, কে খাবে, বালকটি। তাহলে আগে বাড়ি যাবে তারপর ভাত খাবে।
তাহলে এখানে খাবে একটা ক্রিয়াপদ আর গিয়ে একটা ক্রিয়াপদ। তাহলে আমরা যখনই একটা কাজ করে একটা কাজ করা বোঝাবে তখন পূর্বের ক্রিয়াটির সাথে কিন্তু টাচ প্রত্যয় আমরা করব। তাহলে গিয়ে, তার মানে এইখানে আমরা গম প্লাস ত্বাচ করব, দিয়ে কি হয়ে যাবে, তাহলে বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে। আমি আর এখানে নাম্বারিং করছি না। আচ্ছা, খাবে, কে খাবে? বালকটি খাবে। একের এক, কোথায় গিয়ে? বাড়ি। সাতের এক হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু পরে গমনার্থ ধাতু আছে তাই এটা দুইয়ের এক হয়ে গেল। আচ্ছা, কি খাবে? ভাত খাবে, তাই দুইয়ের এক হয়ে গেল। আর খাবে, খাদ ভবিষ্যৎ, তার মানে লিট, একের এক। তাহলে চলো করে ফেলি। তাহলে বালকঃ গৃহম গত্বা, গৃহং গত্বা ভাতান্নং খাদিষ্যতি। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, কেউ কেউ মনে করতে পারো যে গচ্ছম গৃহম ময় হসন্ত দিয়েছি, এখানে অনস্বর হবে কিনা। হ্যাঁ, এখানে অনস্বর হতেই পারে, কিন্তু এটা যে সন্ধির নিয়ম, যদি আমি সন্ধি করি তাহলে নিয়ম হচ্ছে পরে যদি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে পূর্বের ময় হসন্তটা অনুস্বার হয়ে যায়। কিন্তু আমি যদি সন্ধি না করি তাহলে সমস্যা নেই, তার মানে ময় হসন্ত সব জায়গায় বসতে পারে, কিন্তু অনুস্বার সব জায়গায় বসতে পারে না। পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে অনুস্বার হয় না, ময় হসন্ত হয়ে যায়, সেজন্য ময় হসন্ত আমি দিতেই পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বালক গৃহম গত্বা অন্নং খাদিষ্যতি। এইবার যদি সেকেন্ড থাকে যে বালকটি বাড়ি এসে ভাত খাবে, বালকটি বাড়ি এসে ভাত খাবে। দেখো, যাওয়াটা আমরা গম ধাতু জানি, কিন্তু আসাটা তো কি ধাতু? আসাটাও কিন্তু গম, জাস্ট একটা আপূর্বক গম ধাতু, মানে আগমন বোঝায়। গমন মানে যাওয়া, আর এটা হচ্ছে আগমন, তাহলে আ গ মন, আগমন বোঝাতে আপূর্বক গম ধাতু ইউজ করতে পারি আমরা। তাহলে বালকটি বাড়ি এসে ভাত খাবে, এটা আমরা কি করতে পারি? বাড়ি এসে, বালকটি কর্তা একজন, ক্রিয়াপদ কোনটা? এসে আর খাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করে যখন একটা কাজ করা বোঝাবে তাহলে পূর্বের যে ক্রিয়াপদটা এটার সাথে আমরা কি করতে পারবো? তাজ বা লব করতে পারবো। এবার তাজ বা লব কি করবো সেটা আমরা একটু দেখবো। তাহলে দেখো, বাড়ি এসে, আসাটা হচ্ছে আপূর্বক গম ধাতু, মানে এখানে আ পূর্বক গম ধাতু, তাহলে যখনই একটু উপসর্গ বুঝবে তখন আমরা এর সাথে লব প্রত্যয় ইউজ করব। ঠিক আছে, তাহলে কি হলো? আবার বালকটি একের এক, গৃহ দুইয়ের এক, ভাত দুইয়ের এক, বাকিটা একই রকম। তাহলে হবে বালক, দেখো গৃহম আপূর্বক গম প্লাস লব, আগম্য অথবা গত্য। ঠিক আছে, কি খাবে? ভাত খাবে, অন্নং খাবে, খাদিষ্যতি। তাহলে মেন পার্থক্যটা কোথায় হলো? এই দেখো, আপূর্বক গম প্লাস লব আগম্য, আর এটা একটু অন্য কালি দিয়ে দেখাই, আপূর্বক গম প্লাস লব আগম্য, আর এখানে হচ্ছে গত্বা গম প্লাস ত্বাচ প্রত্যয় করে গত্বা হয়েছে। তাহলে তাচ আর লবের ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে যখন কোনো একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাবে তখন পূর্বের ক্রিয়াটা তাচ প্রত্যয় অথবা লব প্রত্যয় হয়, শুধুমাত্র ধাতু থাকলে তাচ প্রত্যয় হয়, আর যদি উপসর্গ থাকে তাহলে সেটা লব প্রত্যয় হয়ে যাবে। এবার উদাহরণগুলো তোমরা বই থেকে প্রচুর আছে, পড়ে নেবে, আর বাক্যে কি করে ইউজ করা হয় সেটা আমি এখানে বলে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তাচ এবং লব প্রত্যয়। তাহলে একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাবে, পূর্বের ক্রিয়াটা তাচ এবং লব প্রত্যয় হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তুমুল প্রত্যয়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রত্যয়, কিন্তু এটাও কিন্তু ক্রাইটেরিয়া ম্যাচ করে। কি কি ম্যাচ করে? এটাও ক্রাইটেরিয়া ম্যাচ করে বলতে যে একটা কর্তার জন্য দুটো ক্রিয়াপদ থাকবে, কিন্তু এখানে একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাবে না, এখানে একটা জন্যের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে দেখো তুমুল প্রত্যয় কাকে বলে? যখন কোনো কাজের জন্য, একটি কাজের জন্য যখন অন্য কাজ করা হবে তখন তাকে তুমুল প্রত্যয় বলা হবে। তাহলে হচ্ছে একটি কাজের জন্য যখন অন্য কাজ করা হবে তখন তাকে তুমুল প্রত্যয় বলা হবে। একটি কাজের জন্য অন্য কাজ করা হলে পূর্বের ক্রিয়াটা মাথায় রাখতে হবে, পূর্বের ক্রিয়াটা একই রকম আগের মতো, পূর্বের
ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে কি হবে, তুমুন প্রত্যয় হবে, তুমুন প্রত্যয় হবে। আচ্ছা, তুমুন প্রত্যয় কি থাকে, তুমুন প্রত্যয় তুম থাকে, তুম, তুম প্রত্যয় কি থাকবে, তুম পড়ে থাকবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা প্রত্যয় থেকে কিছু না কিছু পড়ে থাকে, ঠিক তেমনি তুমুন প্রত্যয় থেকে তুম পদটা পড়ে থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব, যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে গম, গম প্লাস তুমুন হয়ে যাবে গন্তুম। খাদ প্লাস তুমুন হয়ে যাবে খাদিতুম। বদ প্লাস তুমুন হয়ে যাবে বদিতুম। দৃশ প্লাস তুমুন হয়ে যাবে দ্রষ্টুম। তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু তুমুন প্রত্যয় যোগে এইরকম যে উদাহরণগুলো আছে তোমরা এগুলো বই থেকে পড়তে পারবে আশা করি। কিন্তু আমরা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে বাক্যে কিভাবে আমরা প্রয়োগ করব, সেটাকে আমরা একটু দেখে নাও। তুমুন প্রত্যয়টা দেখা গেল যে আমি আগের উদাহরণে লিখেছিলাম, একটু দেখে নেবে পজ করে, যে বালকটি ভাত খেতে বাড়ি যাবে, সরি, বালকটি ভাত খেয়ে বাড়ি যাবে, বালকটি বাড়ি এসে ভাত খাবে, ঠিক আছে, বালকটি বাড়ি গিয়ে ভাত খাবে, বালকটি বাড়ি এসে ভাত খাবে, তাছাড়া লফ হয়েছে। এবার উদাহরণ হচ্ছে একই দিয়ে দেখাচ্ছে, একই রকম, বালকটি ভাত খেতে বাড়ি যাবে, তাহলে বালকটি ভাত খেতে বাড়ি যাবে। এবার এই ক্ষেতের মধ্যেই যে জিনিসটা রয়েছে, দেখো ক্ষেতের মধ্যে কি রয়েছে, তার মানে এই বাক্যটাকে আমরা ভাঙলে এরকম পাই যে বালকটি ভাত খাবার জন্য বাড়ি যাবে, বালকটি ভাত খাবার জন্য বাড়ি যাবে। তার মানে এখানে একটা জন্য লুকিয়ে রয়েছে, কিন্তু ভাত খাবার জন্য, ঠিক আছে। আমরা জানি যে শব্দরূপে জন্যের জন্য কিন্তু চতুর্থী বিভক্তি আমরা ইউজ করি, এবং চতুর্থী বিভক্তির অল্টারনেট হচ্ছে এই তুমুন প্রত্যয়, ঠিক আছে। যেমন আমরা খেতেটা ভোজনায় বলতে পারি, তো সেখানে তুমুন প্রত্যয় করলে ভোক্তুম হতে পারে। আমরা পরের একটা উদাহরণ দিয়ে দেখবো, আগে এটা করে নিই। তাহলে দেখো খাদ, এটা হচ্ছে খাদ, খাদ ধাতু প্লাস তুমুন। আমরা বললাম যে জন্য থাকলে তুমুন প্রত্যয় হয়। যখন একটি কাজের জন্য অন্য কোনো কাজ করা হবে তখন পূর্বের ক্রিয়াটি কি হবে না, তুমুন প্রত্যয় হবে। তাহলে দেখো যাবে একটা ক্রিয়াপদ, খেতে একটা ক্রিয়াপদ, তাহলে এই পূর্বের ক্রিয়াটির সাথে তুমুন প্রত্যয় হবে, তাহলে পূর্বের ক্রিয়ার সাথে আমরা তুমুন প্রত্যয় করব। তাহলে আমরা কি করতে পারি, বালক, বালক অন্নং খাদিতুম, বাকিটা একই রকম, খাদিতুম গৃহং গমিষ্যতি, গৃহং গমিষ্যতি। আচ্ছা, নেক্সট আর একটা, যেমন ধরো বালক দুটি পড়তে বিদ্যালয় যায়, মানে পড়াশোনা করতে বালক দুটি বিদ্যালয়ে যায়। তাহলে এটা কি হবে, বালক দুটি পড়াশোনা করতে বিদ্যালয়ে যায়, দেখো পড়তে মানে পড়াশোনা করবার জন্য, আমরা এখানে কিন্তু পরের সাথে 4 করতে পারি, 4-এর 2, ঠিক আছে, 4-এর 1 করতে পারি বা 2 করতে পারি, 4-এর 1 মানে চতুর্থী বিভক্তি, ঠিক আছে, পঠনের জন্য। তাহলে বালক দুটি পড়তে বিদ্যালয়ে যায়, তাহলে আমি এখানে পঠন বা পঠনায়ও করতে পারি, তাই না, চতুর্থী। কিন্তু আমরা যদি এখানে রূপটা তুমুন প্রত্যয় করি, তাহলে বালক দুটি, তাহলে বালকৌ নর নরৌ, তাহলে বালকৌ, তুমুন করলে পঠিতুম, প্রত্যয় এখানে আমার বচনের দরকার নেই, পঠিতুম। কোথায়, বিদ্যালয়ং, কেন, যেহেতু পরে গমনার্থক ধাতু আছে, বিদ্যালয়ং যায়। গচ্ছতি গচ্ছতঃ, দ্বিবচন যেহেতু আছে তাই গচ্ছতঃ, তাহলে বালকৌ পঠিতুম বিদ্যালয়ং গচ্ছত। এই হলো আমাদের তুমুন প্রত্যয়ের বিশ্লেষণ। তাহলে তুমুন প্রত্যয় কাকে বলে, তুমুন প্রত্যয়ের উদাহরণ, বাক্যে কিভাবে আমরা তুমুন প্রত্যয়কে ইউজ করব, এবং এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক সময় কারেকশন দিয়েই থাকে, ঠিক আছে। তো একটু ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে। নেক্সট ত তবতু, নেক্সট হলো গিয়ে ত তবতু প্রত্যয় আমরা কিভাবে ইউজ করব, একটু দেখে নেব।
আচ্ছা দেখো ততবতু প্রত্যয় কিভাবে, ততবতু প্রত্যয়কে দেখো ভালো করে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। ততবতু এই যে প্রত্যয় এটাকে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রত্যয়, আমাদের বাক্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ততবতু খুব বেশি কাজে লাগে। ঠিক আছে, এবং এর ডেফিনেশন কি মাথায় রাখতে হবে, অতীত, অতীতকাল। ততবতু প্রত্যয় অতীতকাল অর্থে ইউজ হয়। ঠিক আছে, ততবতু প্রত্যয় অতীতকাল অর্থে ইউজ হয়। ত প্রত্যয় থেকে থাকে ত, আর তবতু থেকে থাকে তবৎ, তবৎ সেখান থেকে তবান। ঠিক আছে, অতীতকাল অর্থে। আচ্ছা ডেফিনেশন যদি বলি যে অতীতকাল অর্থে, অতীতকালে কর্তৃবাচ্যে, অতীতকালে কর্তৃবাচ্যে তবতু প্রত্যয়, তবতু প্রত্যয় হয় এবং কর্ম ও ভাববাচ্যে ত প্রত্যয় হয়। ঠিক আছে, অতীতকালে কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় হয় এবং কর্ম ও ভাববাচ্যে ত প্রত্যয় হয়। এই দুটো হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, ত এবং তবতু প্রত্যয়। নিষ্ঠা প্রত্যয় কাকে বলে, অতীতকাল অর্থে কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় হয় এবং কর্ম ও ভাববাচ্যে ত প্রত্যয় হয়। এবার নেক্সট আসবো যে কিভাবে আমরা এটাকে ইউজ করব। ধরো গম প্লাস ত, তাহলে হয়ে যাবে গত। জাস্ট প্রকৃতি প্রত্যয় যদি দেওয়া হয় গম প্লাস ত, আমরা লিখবো গত। যদি বলে গম প্লাস ত পুংলিঙ্গ প্রথমার এক বচন বা বিভক্তি দিয়ে দেয়, তখন আমরা গতর সাথে বিসর্গ দিতে পারি। যদি স্ত্রীলিঙ্গ দেয় তাহলে আকার দিতে পারি গতা। ঠিক আছে, আবার যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে গতম হয়ে যেতে পারে। আচ্ছা গম প্লাস তবতু, তাহলে তবৎ তখন হয়ে যাবে গতবৎ পুংলিঙ্গে। আচ্ছা এটা গতা লিখে দিই স্ত্রীলিঙ্গে, আর এটা হচ্ছে গতবতী, গতবতী স্ত্রীলিঙ্গে। তাহলে কি হলো, আচ্ছা তবতু প্রত্যয় গতবৎ আর গতবতী। এবার যদি আমরা এটাকে বাক্যে প্রয়োগ করি বা যদি বিভক্তি দেয়, তখন তবৎটা হচ্ছে তবান হয়ে যাবে গতবান, আর এটা হচ্ছে গতবতী। ঠিক আছে, মহৎ শব্দের মতো মহান, ঠিক তেমনি গতবান আর গতবতী এইরকম ভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। কোথায় না অতীতকাল অর্থে, আর কোথায় ত প্রত্যয়টা হচ্ছে কর্মবাচ্য এবং ভাববাচ্যে, আর তবতু প্রত্যয় হচ্ছে অনলি কোন বাচ্চে, কর্তৃবাচ্যে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারি। এবার গম ছাড়া আরো দৃষ্ট যদি দেই, দৃশ প্লাস ত হয়ে যাবে দৃষ্ট, আর যদি দৃশ প্লাস তবতু হয়ে যাবে দৃষ্টবৎ। এগুলো কিন্তু সব প্রাতিপদিক, বারবার বলছি প্রাতিপদিক। আমরা যদি বাক্যে ইউজ করার মতো করি বা বিভক্তি দিয়ে করি তাহলে হবে দৃষ্ট, আর এখানে হচ্ছে দৃষ্ট বান। ঠিক আছে, এই দুটো মাথায় রাখতে হবে। আমি একটা প্রাতিপদিক দিলাম এবং একটা বাক্যে প্রয়োগ করার মতো দিলাম বা বিভক্তি যোগে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো যে ততবতুকে আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করতে পারি। দেখে নাও, ত বলা হলো যে রাম রাবণকে হত্যা করেছিল, রাম রাবণকে হত্যা করেছিল। সেকেন্ড আমরা বললাম এই বাক্যটাকে আমরা ঘুরিয়ে দিলাম, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, রামের দ্বারা রাবণ হত হয়েছিল। তাহলে রাম রাবণকে হত্যা করেছিল আর রামের দ্বারা রাবণ হত হয়েছিল, এই দুটো আমরা এখন সলভ করব। একটা ত প্রত্যয় দিয়ে হবে, একটা তবতু প্রত্যয় দিয়ে হবে। কি করে, দেখো রাম রাবণকে হত্যা করেছিল আমরা জানি এটা কোন বাচ্চে আছে, এটা কর্তৃবাচ্যে আছে, এটা কর্তৃবাচ্যে আছে। তাহলে কর্তৃবাচ্য এবং এটা অতীতকাল আছে। তাহলে রাম রাবণকে হত্যা করেছিল, কে করেছিল, হত্যা করেছিল রাম। তাহলে রাম হচ্ছে একের এক, কাকে, রাবণকে দুইয়ের এক। কি করেছিল, হত্যা করেছিল। তাহলে এই যে হত্যা করেছিল এটা ক্রিয়া, তার মানে দেখো অতীতকাল রয়েছে এবং কর্তৃবাচ্য রয়েছে। তার মানে আমরা এখানে হনের সাথে কোন প্রত্যয় ইউজ করতে পারি, তবতু ইউজ করতে পারি। ঠিক আছে, হনের সাথে আমরা তবতু ইউজ করতে পারি। তো যদি আমরা তবতু ইউজ করি তাহলে রূপটা কিরকম হবে দেখে নি। রাম রাবণকে হত্যা করেছিল, আমরা করতে পারি রাম রাবণম।
হন প্লাস তবতু নর্মালি হতবত হওয়া উচিত ছিল, কিন্তু বাক্যে যখন ইউজ করবো আমরা তখন এটা কি হবে, বিভক্তি হয়ে যাবে হতবান। তাহলে রাম রাবণম হতবান, বোঝা গেল? তাহলে রাম রাবণম হতবান মানে রাম রাবণকে হত্যা করেছিল। এটা কি প্রত্যয় হয়েছে না তবতু প্রত্যয় হয়েছে অতীতকাল অর্থে, মাথায় থাকবে। নেক্সট আমি এটাকে যখন ঘুরিয়ে দিচ্ছি, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, ক্রিয়াপদ হচ্ছে হয়েছিল, হত হয়েছিল। কে হত হয়েছিল? রাবণ হত হয়েছিল। তাহলে রাবণ দেখো একের এক, এবং এটা আসলে কর্ম ছিল, এখানে হয়ে গেছে কর্তৃ কর্তা। তাহলে এটা কি বাচ্য? এটা হচ্ছে কর্মবাচ্য, কিন্তু কালটা হচ্ছে অতীতকাল আছে। তাহলে কর্মবাচ্যে অতীতকাল হলে কি হয় না আমরা জানি যে ত প্রত্যয় হয়। তাহলে দেখো রামের দ্বারা, কার দ্বারা না রামের দ্বারা, তিনের এক। তাহলে আমরা এটাকে করতে পারি কি, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, তাহলে রামে ন রাবণ রাবণ হত হয়েছিল। এবার এখানে হচ্ছে হন প্লাস ত প্রত্যয়, তাহলে হয়ে যাবে হত বিসর্গ। ঠিক আছে, হত বিসর্গ। এবার রামের দ্বারা রাবণ হত হয়েছিল। এবার আমরা লিঙ্গভেদে দেখি যে কিভাবে লিঙ্গভেদে হবে, কর্মবাচ্যে ত প্রত্যয়টা কিভাবে ভাববাচ্য এবং কর্মবাচ্যে লিঙ্গভেদে চেঞ্জ হবে। দেখো যদি বলা হয় যে ধরো সাপোজ ব্যাধের দ্বারা গীতা নামক একটা মেয়ে, গীতা হত। আচ্ছা দরকার নেই, আমরা এটাকে কি করব, আমরা এটা অন্য কিছু দিয়ে করি। ঠিক আছে, সুন্দর একটা ইয়ে করি। দেখো রামের দ্বারা গীতা পঠিত হয়েছিল। দেখো রামের দ্বারা গীতা পঠিত হয়েছিল, তাহলে রামের দ্বারা গীতা পঠিত হয়েছিল, আমরা প্রশ্ন করব পঠিত হয়েছিল কে না গীতা পঠিত হয়েছিল। তাহলে গীতা হচ্ছে একের এক, তাই তো? কর্মবাচ্য এটা, মানে রাম গীতাকে পাঠ করেছিল, তার না গীতা পঠিত হয়েছিল, তাহলে একের এক কর্ম হচ্ছে। এটা কোন বাচ্চা না এটা কর্মবাচ্য, কর্মবাচ্য। তাহলে রূপটা কি হবে, রামের দ্বারা হয়ে যাবে রামে ন। ঠিক আছে, তারপরে আচ্ছা রামে ন, আচ্ছা কে না গীতা, তাহলে গীতা। এবার পঠিত হয়েছিল কে, গীতা পঠিত হয়েছিল, তো গীতা স্ত্রীলিঙ্গ, সেজন্য পট, এটা কি হবে পট প্লাস ত প্লাস স্ত্রীলিঙ্গ, তাহলে হয়ে যাবে পঠিতা, পঠিতা। তাহলে এটা কি হলো, রামেণ গীতা পঠিতা। আর যদি আমরা এই গীতার ক্ষেত্রে আমরা রামায়ণ করে দিতাম বা মহাভারত করে দিতাম, এটা একটা কাব্য, তাহলে ক্লিবলিঙ্গ হয়ে যাবে। তখন আমরা করতে পারতাম যে রামেণ মহাভারতম, মহাভারতম। তখন পঠিত হয়েছিল কোনটা, মহাভারত নিজে পঠিত হয়েছিল, তখন পঠিতম হয়ে যাবে, তখন হয়ে যাবে পঠিতম। তার মানে কি হলো, বিষয়টা হলো লিঙ্গভেদে দেখো কিরকম চেঞ্জ হয়। পঠিতা যেহেতু এটা গীতা পঠিতা কর্মবাচ্যে, পঠিতম যেহেতু মহাভারত পঠিতম, তাহলে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ। আর হত হচ্ছে যেহেতু রাবণ হত হয়েছিল সেজন্য এটা হচ্ছে পুংলিঙ্গ। তাহলে কি হলো, লিঙ্গ ভেদে যার যার মতো কিন্তু সেরকম হবে, বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের ত এবং তবতুর প্রয়োগ। নেক্সট আমরা প্রত্যয়যোগে কিছু সংস্কৃত অনুবাদ আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রত্যয়যোগে কিছু সংস্কৃত অনুবাদ আমরা করে নেব। এক রাজা বনে যেতে যেতে একটি হরিণকে দেখতে পেয়েছিলেন। এক রাজা, এটা আকার হবে, এক রাজা বনে যেতে যেতে একটি হরিণকে দেখতে পেয়েছিলেন, যেটা আমরা প্রথমে বললাম যে আমরা পরে আলোচনা করব, সেটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে দেখো এক রাজা বনে যেতে যেতে একটি হরিণকে দেখতে পেয়েছিলেন, একটু লেন্দি আছে, সমস্যা নেই। দেখো ক্রিয়াপদ হচ্ছে দেখতে পেয়েছিলেন, কে দেখতে পেয়েছিলেন, রাজা, তাহলে রাজা একের এক, এক রাজা। আচ্ছা বনে যেতে যেতে, তাহলে যেতে যেতে এটা কি প্রত্যয় হবে, শত্রু প্রত্যয় হবে,
তাহলে এটা হচ্ছে আমরা জানি শত্রু প্রত্যয় হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, আমরা এটা করব যে এক রাজা, তাহলে কশ্চিৎ রাজা, রাজাই রাখি, বনে যেতে যেতে, দেখো বনে যেতে যেতে, তাহলে বনং, যেতে যেতে গচ্ছন্তং, আচ্ছা রাজা যেতে যেতে হরিণটিকে দেখতে পেয়েছিলেন, ঠিক আছে, তাহলে এখানে গচ্ছন্তং কেন হবে, এখানে গচ্ছন্তং হবে না, যেহেতু রাজা হচ্ছে কর্তা এবং তার বিশেষণ হচ্ছে যেতে যেতে, তাহলে এটা হবে গচ্ছন, তাহলে বনং গচ্ছন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যদি আমরা আগে দিতাম যে বনং গচ্ছন কশ্চিৎ রাজা, তাহলে আরো শুনতে ভালো লাগতো। যাই হোক, কশ্চিৎ রাজা বনং গচ্ছন একটি হরিণকে, তাহলে মৃগমেকম, মৃগমেকং কি দেখতে পেয়েছিলেন, তাহলে দেখো দেখতে পেয়েছিলেন, কর্তৃবাচ্যে আছে, আমরা পুরোটাকে ইউজ করি, কর্তৃবাচ্যে আছে দেখতে পেয়েছিলেন, তাহলে আমরা তবতু প্রত্যয় দিতে পারি, দৃষ্টবান, দৃষ্টবান, তাহলে কশ্চিৎ রাজা বনং গচ্ছন মৃগমেকং দৃষ্টবান, ঠিক আছে, বনে যেতে যেতে কোনো এক রাজা একটি হরিণকে দেখেছিল, হয়ে গেল আমাদের এখানে। এখানে আমরা প্রত্যয় ইউজ করেছি, এখানে আমরা প্রত্যয় ইউজ করেছি। নেক্সট, ক্রন্দনরত বালিকাটি তার মাকে ডাকছে, ক্রন্দনরত বালিকাটি তার মাকে ডাকছে, দেখো তাহলে মাকে ডাকছে, ডাকছে কে, বালিকাটি ডাকছে, সে কি করছিল, কাঁদছিল, তাহলে বালিকাটির বিশেষণ হচ্ছে ক্রন্দনরত, ঠিক আছে, তাহলে বালিকাটি একের এক, তাহলে ক্রন্দনরত কিন্তু একের এক হবে, তাহলে ক্রন্দত, ঠিক আছে, বালিকা যেহেতু, তাহলে ক্রন্দত, ক্রন্দন্তি, এবার ক্রন্দন্তি সেটা হসিকাটা দীর্ঘিকার হয়ে যাবে, তাহলে আমরা কি করব, ক্রন্দন্তি বালিকা তার মাকে ডাকছে, তস্যা মাতরম, ডাকছে, কি হবে, আহ্বয়তি, আহ্বয়তি, হয়ে গেল। নেক্সট, এক বালক রান্নার কাঠ সংগ্রহ করতে গভীর বনে যাবে, এটা হ্যাঁ, এটা রান্নার হবে, তাহলে এক বালক রান্নার কাঠ সংগ্রহ করতে গভীর বনে যাবে, দেখো রান্নার কাঠ সংগ্রহ করতে এখানে আমরা একটা প্রত্যয় ইউজ করব, কি প্রত্যয় ইউজ করব, তুমুল প্রত্যয় ইউজ করব, কারণ রান্নার কাঠ সংগ্রহ করবার জন্য কোথায় যাবে না, গভীর বনে যাবে, তাহলে এক বালক, বালকটা হচ্ছে একের এক, ঠিক আছে, কি সংগ্রহ করতে, রান্নার কাঠ, তাহলে আমরা করতে পারি এটা দুইয়ের এক পুরোটাকে, আচ্ছা রন্ধন ও কাষ্ঠং করতে পারি আমরা, ঠিক আছে, তাহলে একো বালকহ বা কশ্চিৎ, একো বালকহ, আবার রান্নার জন্য কাঠও কিন্তু করতে পারি, আমরা একসাথে করে দিই, রন্ধন কাষ্ঠং সংগ্রহ করতে, সংগ্রহ করবার জন্য, তাহলে সংগ্রহীতুম, ঠিক আছে, এটার সাথে আমরা ডিরেক্ট করে দিলাম সংগ্রহীতুম, সংগ্রহীতুম, কোথায়, গভীর বনে, তাহলে গহনারণ্যং একসাথে করলাম, গহনারণ্যম যাবে, গমিষ্যতি, গমিষ্যতি, দেখে নাও, তাহলে এক বালক রন্ধন কাষ্ঠং সংগ্রহীতুম গহনারণ্যম গমিষ্যতি, তাহলে একটি বালক রান্নার কাঠ জোগাড় করতে কোথায় যাচ্ছে না, গভীর অরণ্যে যাচ্ছে। নেক্সট হচ্ছে মা তার পুত্রকে ঘরে এসে জল খেতে বলেছিল, মা তার পুত্রকে ঘরে এসে জল খেতে বলেছিল, আচ্ছা তাহলে মা তার পুত্রকে ঘরে এসে জল খেতে বলেছিল, কি হবে, বলেছিল, কে বলেছিল, মা বলেছিল, ঠিক আছে, মা বলেছিল কাকে, তার পুত্রকে, ঘরে এসে, দেখো এসে এখানে কিন্তু প্রত্যয় আছে, ঠিক আছে, এখানে এসে প্রত্যয় আছে, তাহলে কি প্রত্যয় আছে, আপূর্বক গম ধাতু আছে, তাহলে আমরা কি দেখবো যে মা তার পুত্রকে ঘরে এসে জল খেতে বলেছিল, তাহলে মা, মা মাতা, তার পুত্রকে তস্যা পুত্রম, এই পর্যন্ত তো ঠিক আছে,
এবার ঘরে এসে, কোথায় না ঘরে এসে, তাহলে ঘর 2 হবে যেহেতু এসে গমনার্থ ধাতু আছে, তাহলে গৃহম এসে আপূর্বক গম প্লাস লপ, আ গম্য লপ প্রত্যয় হয়েছে। জল খেতে বলেছিলেন, দেখো খেতে, জল তো খাওয়া যায় না, পান করতে বলেছিল এটা। তো যাই হোক আমরা এখানে পা দিয়ে করব, তাহলে কি খেতে, জল খেতে, তাহলে 2 এর 1 জলং পাপ প্লাস তুমুং পাতুম, জলং পাতুম বলেছিল কি উক্ত, দেখো কে বলেছিল, মা বলেছিল, এখানেও আমরা প্রত্যয় করতে পারি উক্তবতী, উক্তবতী। তাহলে মা তস্য মাতা তস্যা পুত্রম গৃহং আগম্য জলং পাতুম উক্তবতী, মানে ঘরে এসে জল খাবার জন্য বলেছিল। নেক্সট, চলন্ত গাড়িতে উঠিও না, দেখো চলন্ত গাড়িতে উঠিও না, গাড়ি হচ্ছে যান, আমরা জানি যান, উঠিও না আদেশ করছে, তাহলে লোঠি। আচ্ছা চলন্ত মানে তো চলছে এমন, তাহলে চলত শব্দ চলত, তাই না, তাহলে চলত। এবার চলত শব্দ সত্রী প্রত্যয়, চল প্লাস সত্রী। এবার গাড়িতে কোথায় উঠবে না, গাড়িতে উঠিও না, তাহলে অধিকরণ। তাহলে এটা কি করতে পারি আমরা, চলতি, চলতি জানে, চলো ধাবতীর মতো চলতি জানে, আবার একসাথে চলত জানে হতে পারে, চলতি জানে ন আরোহ মানে আরোহণ করো না, আরোহ হয়ে গেল, চলতি জানে ন আরোহ। আচ্ছা নেক্সট, এক রাক্ষস নগরে গিয়ে একটি মানুষকে পাহাড়ে নিয়ে এসে ভক্ষণ করলো, এক রাক্ষস নগরে গিয়ে একটি মানুষকে পাহাড়ে নিয়ে এসে ভক্ষণ করলো, দেখো পাহাড়ে নিয়ে এসে এখানে একটা প্রত্যয় আছে, নগরে গিয়ে এখানে একটা প্রত্যয় আছে, তাহলে আমরা কি করতে পারি, এক রাক্ষস নগরে গিয়ে একটি মানুষকে পাহাড়ে নিয়ে এসে ভক্ষণ করলো, তাহলে নগরে গিয়ে, এক রাক্ষস নগরে গিয়ে একটি মানুষকে পাহাড়ে নিয়ে এসে ভক্ষণ করলো, তাহলে আমরা দেখালাম যে গিয়েতে আর এসেতে এখানে প্রত্যয় রয়েছে, তাহলে এক রাক্ষস আমরা কশ্চিৎ দিয়ে করব, কি করব না কশ্চিৎ রাক্ষস, কশ্চিৎ রাক্ষস কোথায় গিয়ে, নগরে গিয়ে, নগরং গত্বা, নগরং গত্বা একটি মানুষকে, তাহলে নরমেকম, নরমেকম পাহাড়ে নিয়ে এসে, কোথায় পাহাড়ে, তাহলে পর্বতং, এবার নিয়ে এসে কি হবে দেখো, নেওয়া আপূর্বক নি আনিয়, হ্যাঁ ঠিক আছে, আনিয় প্লাস লব, আপূর্বক নি প্লাস লব, তাহলে আনিয় মানে নিয়ে এসে, আনিয় ভক্ষণ করলো, তাহলে ভক্ষতি, ভক্ষতি। তাহলে এই গেল আমাদের প্রত্যয় দিয়ে সমস্ত বাক্যগুলো কিভাবে গঠন করব বা ট্রান্সলেশন। তো এই আমাদের 6খানা আমরা প্রত্যয় দিয়ে যে বাক্য রচনা সেগুলো আমরা করলাম, ট্রান্সলেশন করলাম। তো এর মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রত্যয়ের যোগ আছে এবং তোমরা এই প্রত্যয়ের যোগগুলো দিয়ে কিন্তু বাড়িতে আরো প্র্যাকটিস করবে, আগে পজ করে নিয়ে তারপর ট্রান্সলেশন গুলো করবে এবং যেখানে যেখানে প্রত্যয় হয়েছে, যেমন এখানে প্রত্যয় হয়েছে, এখানে প্রত্যয় হয়েছে, এই প্রত্যয়গুলো দেখে দেখে কি কি প্রত্যয় হয়েছে, কিভাবে ইউজ করেছি সেগুলো দেখে প্রয়োগ করবে, তাহলেই তোমরা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আমাদের প্রত্যয় নিয়ে যে ক্লাসটা রয়েছে। আরো কিছু প্রত্যয় আছে, আমাদের কৃত প্রত্যয় এখনো শেষ হয়নি, এখনো কৃত্য প্রত্যয়গুলো রয়েছে, সেগুলো আমরা পরের ক্লাসে দিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো এবং উড়ান পাঠশালার সঙ্গে প্রত্যেকে জুড়ে থেকো। টাটা।